শপিং মলে সাধারণ কাজ করা তরুণীর জীবনে অপ্রত্যাশিত কোটিপতি ছেলের প্রস্তাব। সে বলল, প্রতি মাসে 2 লাখ দেব, আমার সঙ্গে চলো। তারপর যা ঘটল তাতে মানুষের মানবিকতা চোখের জলে ভেসে গেল বন্ধুবান্ধবদের। সকালের ঘড়িতে ঠিক 7টা বাজল, কিন্তু মহানগরীর সেই বিশাল শপিং সেন্টার অনেক আগেই সজীব হয়ে উঠেছে। স্বচ্ছ কাঁচের দেওয়ালের পিছনে সেই চমকপ্রদ জগৎ, যেখানে প্রত্যেকটি বস্তু ছিল অত্যন্ত মূল্যবান। পোশাক, পাদুকা, সুগন্ধি এবং এমনকি হাসিগুলো। সেই শপিং সেন্টারেরই একটি কোণায় অবস্থান করছিল সারা। পরিপাটি ইউনিফর্ম পরা, চুলগুলো পেছনে বেঁধে রাখা, মুখে স্বল্প হাস্য। সেই অভিন্ন হাসি যা প্রতিদিন অসংখ্যবার ধারণ করতে হয়, অভ্যন্তরে যতই ঝড় চলুক না কেন। সারার বয়স তেমন অধিক ছিল না, কিন্তু অস্তিত্ব তাকে তাড়াতাড়ি পরিণত করে তুলেছে। বাবা বহুকাল আগেই পরলোক গমন করেছেন, মা অসুস্থতায় ভুগছেন, কখনো ওষুধের ব্যয়, কখনো ভাড়ার দুশ্চিন্তা। মাসিক বেতন এতটা ছিল না যে সবকিছু স্বচ্ছন্দে চালাতে পারত। তবু সারা প্রতিদিন নিজেকে প্রবোধ দিত, আজকের এই দিনটি অতিক্রম করুক, কাল কোনো ভালো কিছু ঘটবে। শপিং সেন্টারে তার দায়িত্ব ছিল গ্রাহকদের পোশাক প্রদর্শন করা, মাপ জানানো এবং প্রত্যেক প্রশ্নের উত্তর বিনয়ের সাথে প্রদান করা। কিছু লোক সম্মানজনকভাবে কথা বলত, আর কিছু এমন দৃষ্টিতে দেখত যেন সেও শপিং সেন্টারের কোনো পণ্যের মতো বিক্রয়ের জন্য স্থাপিত। সারা সবকিছু সহ্য করে নিত, কারণ সে অবগত ছিল যে দারিদ্র্যের কণ্ঠস্বর উচ্চ করার অধিকার নেই। সেই দিন মধ্যাহ্নে শপিং সেন্টারের বাহিরে হট্টগোল পড়ে গেল। কালো কাচের মূল্যবান গাড়ি এসে থামল। দুজন দেহরক্ষক আগে অবতরণ করল। তারপর মাঝখান থেকে একটি যুবক বাইরে আসল। লম্বা, সুঠাম, মূল্যবান পোশাক, মুখে সেই আত্মপ্রত্যয় যা অর্থ থেকে উদ্ভূত। আরব। শপিং সেন্টারের কর্মচারীরা তাকে চিনত। সে মাঝে মধ্যে আগমন করত, মূল্য না দেখেই বস্তু ক্রয় করত এবং চলে যেত। আরবের জন্য এই শপিং সেন্টার তার অঙ্কন কক্ষের মতো ছিল। আরবের দৃষ্টি ভিতরে পড়তেই তার চোখ সারার উপর আটকে গেল। হয়তো তার সরলতার উপর, হয়তো তার অসহায়তার উপর, অথবা হয়তো সেই অভ্যেসের উপর যা তাকে প্রত্যেক বস্তু ক্রয়ের অনুমতি প্রদান করত। সে জেনে শুনেই সেই কাউন্টারের দিকেই অগ্রসর হল যেখানে সারা অবস্থান করছিল। এই পোশাকটি দেখান, আরব চোখ না মিলিয়েই বলল। সারা পেশাদারিভাবে পোশাকটি তুলল, মাপ জানাল, মূল্য জানাল। আরব মনোযোগ সহকারে শুনছিল না, তার দৃষ্টি শুধু সারার মুখে ছিল। আপনি এখানে প্রতিদিন কাজ করেন? সারা সামান্য চমকে উঠল, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ। কত বেতন পান? এই প্রশ্নটি অস্বস্তিকর ছিল, কিন্তু সারা এই প্রকারের প্রশ্নে অভ্যস্ত ছিল। স্যার, ওটা ব্যক্তিগত প্রশ্ন। আরব স্বল্প হাসল। অর্থাৎ কমই হবে। সারা কোনো প্রত্যুত্তর দিল না। সে পোশাকটি ভাঁজ করে পিছনে রাখতে শুরু করল। তখনই আরব ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে 2 লাখ টাকা মাসিক দেব। সারার হাত স্থির হয়ে গেল। তার মনে হল যেন কেউ হঠাৎ তার পায়ের নিচ থেকে ভূমি সরিয়ে নিয়েছে। কি? তার নিজের কণ্ঠ নিজের কাছে অপরিচিত মনে হল। আরব এখন সরাসরি তার চোখের দিকে তাকিয়েছিল। আমার সঙ্গে চলুন, এই চাকরি ত্যাগ করুন। 2 লাখ প্রতি মাসে, কোনো প্রশ্ন ছাড়াই। কিছু মুহূর্তের জন্য সারার মনে হল শপিং সেন্টারের কোলাহল অদৃশ্য হয়ে গেছে। কানে শুধু সেই কথাগুলোই অনুরণিত হচ্ছিল, আমার সঙ্গে চলুন। তার বুঝতে এক মুহূর্তেও লাগল না যে এই প্রস্তাব কোন মূল্যে ছিল। তার গলায় কিছু একটা আটকে গেল। চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল। ওষুধের চিরকুট, খালি ওষুধের শিশি, বাড়িওয়ালার নোটিস। এক মুহূর্তের জন্য মন টলে গেল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই আত্মা প্রত্যাখ্যান করল। ক্ষমা করবেন স্যার, আমার এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। আরাফ যেন বিশ্বাসই করতে পারল না। সে হেসে জিজ্ঞাসা করল, আপনি বোঝেননি? 2 লাখ প্রতি মাসে, আমি বুঝেছি। সারার গলা কাঁপছিল, আর আমার উত্তর সেটাই। আরবের মুখ কঠিন হয়ে গেল, তার হাসি অদৃশ্য হয়ে গিয়েছিল। দরিদ্র মানুষ না বলতে জানে না, সে অবজ্ঞার সাথে বলল। এই শব্দগুলো সারার বুকে ছুরির মতো বিঁধল। দরিদ্র হওয়া তার অসহায়ত্ব ছিল, তার পরিচয় নয়। কিন্তু আরবের দৃষ্টিতে সে ছিল স্রেফ একটা লেনদেন। স্যার, আপনার যদি আর কিছু ক্রয়ের না থাকে। সারা বাক্যটি সমাপ্ত করল না। আরাফ পাশে রাখা কাউন্টারে কিছু নোটের বান্ডিল রাখল, যেন অনুগ্রহ করছে। ভেবে দেখুন, এই সুযোগ বারবার আসে না। আর সে ঘুরে চলে গেল। সারা ওখানেই দাঁড়িয়ে রইল।
হাত কাঁপছিল, চোখ জ্বলে উঠছিল, কিন্তু জল পড়ল না। শপিং সেন্টারে গ্রাহক আসা যাওয়া করতে থাকল, কিন্তু তার অভ্যন্তরে কিছু একটা ভেঙে গিয়েছিল। প্রথমবারের মতো তার মনে হল দারিদ্র্য শুধু পকেট খালি করে না, মানুষের সম্মানের ওপরও মূল্য নির্ধারণ করে দেয়। সঞ্জয় যখন তার কর্তব্য সমাপ্ত হল, সারা শপিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করল। মহানগরীর আলো তেমনই ছিল যেমন প্রতিদিন থাকত, কিন্তু আজ সবকিছু পরিবর্তিত বলে মনে হচ্ছিল। সে জানত আজ যা ঘটেছে তা এখানেই সমাপ্ত হবে না, আর এই উপলব্ধির সাথেই সারা ধীর গতিতে বাড়ির দিকে চলতে শুরু করল। সারা যখন বাড়ি পৌঁছাল তখন রাত গভীর হয়ে গিয়েছিল। ঘরে স্বল্প হলুদ আলো জ্বলছিল। মা বিছানায় শুয়েছিলেন, চোখ বন্ধ, শ্বাস কিছুটা ভারী। সারা নিঃশব্দে পাদুকা খুলল, ব্যাগ এক কোণে রাখল এবং মায়ের পাশে বসে পড়ল। তার বুক এখনও দ্রুত ধড়ফড় করছিল। শপিং সেন্টারের সেই জৌলুসের পিছনে লুকিয়ে থাকা অন্ধকার যেন তার সঙ্গে বাড়ি পর্যন্ত অনুসরণ করেছে। এলি মা, মায়ের কণ্ঠস্বর দুর্বল ছিল। হ্যাঁ মা, সারা হাসার প্রয়াস করল, কিন্তু হাসি আসছিল না। মা তার চোখের দিকে তাকালেন। আজ কিছু ঠিক মনে হচ্ছে না। কাজে কিছু ঘটেছে কি? সারা মাথা নাড়ল। কিছু না, শুধু ক্লান্ত। সে মিথ্যে বলল, কারণ কিছু সত্য এমন হয় যা বলার আগে নিজেকে বুঝতে হয়। সারা জানত মাকে সব বললে তার বুক ফেটে যাবে। পরের দিন শপিং সেন্টার সেই একই ছিল, ভিড়ও একই, কিন্তু সারার জন্য সব পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে প্রত্যেক গ্রাহককে দেখার সময় এক অজানা ভয়ে আচ্ছাদিত থাকত। তার মনে হচ্ছিল আরবের ছায়া প্রত্যেক চকচকে কাঁচের উপর ভেসে উঠছে। মধ্যাহ্ন পর্যন্ত কিছু ঘটেনি। সারার স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেছিল। ঠিক তখনই তার ফোন ভাইব্রেট হল। অপরিচিত নম্বর। সে মেসেজ খুলল। ভেবেছ? শুধু একটি শব্দ। সারার বুক দমে গেল। সে ফোন বন্ধ করে দিল। কিছুক্ষণ পর সে মোবাইল চালু করল। আবার সেই ভাইব্রেশন এবং সেই মেসেজ। সারা, আমার মনে হয় তুমি বুদ্ধিমতী মেয়ে। সে নম্বর ব্লক করে দিল, কিন্তু অর্থের ক্ষমতা এমনই হয়, সে পথ খুঁজে নেয়। সন্ধ্যায় শপিং সেন্টারের ম্যানেজার তাকে নিজের কক্ষে ডাকল। ম্যানেজারের চেয়ার নরম ছিল, ঘরে এয়ার কন্ডিশনার চলছিল। সারা সামনে দাঁড়িয়েছিল, সোজা, কিন্তু অভ্যন্তর থেকে ভীত। সারা, ম্যানেজার কৃত্রিম স্নেহ দেখিয়ে বলল, তুমি ভালো কর্মচারী, পরিশ্রমী। সারা মাথা নিচু করে নিল। কিন্তু ইদানিং বড় বড় লোক আসে এবং তাদের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা অত্যাবশ্যক। সারা বুঝে গেল। স্যার, আমার যদি কোনো ভুল হয়ে থাকে। ভুল নয়, ম্যানেজার তাকে থামিয়ে দিল, শুধু বুদ্ধিমতী হও। সে টেবিলে আঙুল বাজাতে শুরু করল। মাঝে মাঝে সুযোগ জীবন পরিবর্তন করে দেয়, এমন সুযোগ প্রতিদিন আসে না। সারার কানে সেই শব্দগুলোই অনুরণিত হচ্ছিল। সুযোগ? কোনো মেয়ের অসহায়ত্ব কি সুযোগ হতে পারে? সে কিছু না বলে কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলো। শপিং সেন্টারে মানুষ হাসছিল, কেনাকাটা করছিল, সেলফি নিচ্ছিল, এবং সারার অভ্যন্তরে এক অদ্ভুত স্তব্ধতা ছড়িয়ে পড়ছিল। পরের কয়েকদিন আরবের উপস্থিতি না দেখেও অনুভব করা যাচ্ছিল। কখনো গাড়ি শপিং সেন্টারের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকত, কখনো অন্য কোনো নাম্বার থেকে মেসেজ আসত। অ্যামাউন্ট বাড়িয়ে দেব? 5 লাখ? সারা ফোনটি শক্ত করে চেপে ধরল। 5 লাখ? তার সারা বছরের আয়! সেই রাতেই মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। জ্বর অনেক, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সারা তাকে নিয়ে হাসপাতালে ছুটল। ডাক্তার কিছু পরীক্ষা করালেন, নতুন ওষুধ দিলেন। কাউন্টারে দাঁড়িয়ে সারা বিল দেখল, অঙ্কটা তার পকেটের চেয়ে অনেক বেশি ছিল। সে চোখ বন্ধ করে নিল। পকেটে ফোন ছিল, সেই ফোনেই সেই নাম্বারটাও ছিল। প্রথমবারের মতো সারার মন নিজের সাথে যুদ্ধ করছিল। আত্মসম্মান কি পেট ভরে? সম্মান কি ওষুধ হতে পারে? সে হাসপাতালের বাইরে বসে পড়ল। রাতের ঠান্ডা হাওয়ায় তার চোখ ভরে এলো। মানুষ পাশ দিয়ে চলে যাচ্ছিল, কেউ থামল না। বাড়ি ফিরে এসে মাকে ঘুম পাড়াল। মায়ের শ্বাস এখন কিছুটা স্থির। সারা মেঝের ওপর বসে পড়ল, মাথা হাঁটুতে গুঁজে দিল। ফোন আবার বেজে উঠল। শেষবার জিজ্ঞেস করছি। সারা স্ক্রিনের দিকে তাকাল। আঙুলগুলো কাঁপছিল। সে জানত এটা শুধু টাকার প্রস্তাব ছিল না, এটা তার সীমা পরীক্ষা করার প্রয়াস ছিল। পরের দিন শপিং সেন্টারে তার দৃষ্টি নিচু ছিল। গ্রাহকদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল, কিন্তু মাথা অন্য কোথাও ছিল। তখনই আরব নিজে সামনে এসে দাঁড়াল। এবার সে হাসছিল, যেন বিজয় তার নিশ্চিত। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, সে নিচু কণ্ঠে বলল। টাকার চিন্তা হচ্ছে তো? সারা তার দিকে তাকাল না। স্যার, দয়া করে,
আমি সাহায্য করছি। আরফের কণ্ঠে অহংকার ছিল। তোমার জন্য, তোমার মায়ের জন্য। এই শব্দগুলো সবচেয়ে বেশি বিঁধল। সারা প্রথমবারের মতো তার চোখের দিকে তাকাল। আপনি একে সাহায্য বলেন? আরব কাঁধ ঝাঁকাল। দুনিয়া এভাবেই চলে। তার পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলো সব শুনছিল। কেউ কিছু বলল না, কেউ এগিয়ে এলো না। সারা বুঝতে পারল এই শপিং সেন্টারে প্রত্যেক বস্তু বিক্রয় হয়, এমনকি নীরবতাও। সে দীর্ঘশ্বাস ত্যাগ করল। আজ সে ভেঙে পড়ার খুব কাছে ছিল, কিন্তু অভ্যন্তরে কোথাও এখনও কিছু একটা জীবিত ছিল। সেই আওয়াজ যা বলছিল যে যদি আজ নুয়ে যায় তবে আর কখনো নিজেকে আয়নায় দেখতে পারবে না। আরফ যাওয়ার সময় বলল, কাল সন্ধে পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নাও। আর সে চলে গেল। সারা সেখানেই দাঁড়িয়ে রইল। হাত খালি ছিল, পকেটও, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আর পিছনোর ছিল না। সেই রাতে সারার চোখা ঘুমের নামগন্ধ ছিল না। ঘরের ছাদে ঘুরতে থাকা পাখাটি যেন শুধু বাতাস দিচ্ছিল না, বরং তার অভ্যন্তরে চলতে থাকা ওলটপালটকে আরও বাড়িয়ে দিচ্ছিল। প্রত্যেক পাকের সাথে তার হৃৎস্পন্দনও অস্থির হয়ে উঠছিল। বাইরে গলিতে নিস্তব্ধতে ছিল, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও সারা শান্তি পাচ্ছিল না। পাশেই অন্য খাটে মা শুয়েছিলেন, অথবা হয়তো শুয়ে শুয়ে জাগছিলেন। তার শ্বাসের আওয়াজ কখনো হালকা হয়ে যেত, কখনো হঠাৎ ভারী। যখনই শ্বাস থেমে যাওয়ার মতো মনে হতো, সারার বুকও সেই মুহূর্তে থেমে যেত। প্রত্যেক শ্বাসের সাথে সারা ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করছিল, শুধু ঠিক থাকো মা, শুধু আর একটা দিন। বালিশের পাশে তার ফোন রাখা ছিল। স্ক্রিন বন্ধ ছিল, পুরোপুরি কালো, কিন্তু সেই কালো অবস্থাতেও সে স্পষ্ট আরবের শব্দগুলো দেখতে পাচ্ছিল। কাল সন্ধে পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নাও। সারা হঠাৎ উঠে বসল। তার মাথা ভারী হয়ে আসছিল, যেন চিন্তার বোঝা তার ঘাড় ভেঙে দিতে চায়। সে ধীরে ধীরে মায়ের দিকে তাকাল। চেহারায় ক্লান্তির রেখাগুলো স্পষ্ট ছিল, কিন্তু সেই ক্লান্তির নিচে এখনও সেই পুরনো প্রশান্তি লুকিয়েছিল। সেই প্রশান্তি যা একসময় তার বাবার বেঁচে থাকার সময় এই ঘরে থাকত। বাবা চলে যাওয়ার পর সব কিছু পরিবর্তিত হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের চোখে আজও সেই বিশ্বাস ছিল যা না বলেও অনেক কিছু বলে দেয়। হঠাৎ মায়ের চোখ খুলে গেল। জেগে আছিস? গলা খুব ধীর ছিল, যেন শব্দেও ব্যথা মিশে আছে। হ্যাঁ মা, সারা চট করে বলল, যেন ধরা না পড়ে। মা তার চেহারা খুঁটিয়ে দেখলেন। সেই দৃষ্টিতে প্রশ্নও ছিল, চিন্তাও ছিল, আবার মমতাময়ও ছিল। কয়েকদিন ধরে তোকে ঠিক লাগছে না, মা ধীরে ধীরে বললেন। কিছু তো আছে যা তুই লুকাচ্ছিস। সারার দৃষ্টি নিজে থেকেই ঝুঁকে গেল। আর লুকানো সম্ভব ছিল না। মিথ্যা ক্লান্ত হয়ে পড়েছিল। সে মায়ের আরও কাছে সরে বসল। কিছু মুহূর্ত ঘরে গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর যেন অভ্যন্তরে বহু বছর ধরে জমে থাকা বাঁধ ভেঙে গেল। মা, গলা ধরে এলো তার। তারপর সে সব বলে দিল। শপিং সেন্টার, আরব, প্রস্তাব, টাকা, হুমকি, প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি বাক্যের সাথে তার মাথা আরও নিচু হতে থাকল, যেন সে নিজেই নিজের সামনে অপরাধী। তার মনে হচ্ছিল যেন সে নিজের বাধ্যবাধকতার জন্যও লজ্জিত হচ্ছে। মা চুপচাপ শুনতে থাকলেন, না আটকালেন, না প্রশ্ন করলেন, শুধু শুনে গেলেন এবং প্রত্যেক শব্দ নিজের হৃদয়ে গেঁথে নিলেন। যখন সারা বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল, তখন মা তার মাথা নিজের কোড়ে তুলে নিলেন। তার হাত কাঁপছিল, কিন্তু ধরাটা ছিল শক্ত, যেন সারা দুনিয়ার সাথে লড়ার শক্তি ওই শক্ত করে ধরার মধ্যেই লুকিয়েছিল। টাকা খুব শক্তিশালী হয় রে বেটি, মা ধীর কণ্ঠে বললেন। কিন্তু মনে রাখবি, শক্তি এবং ঠিক হওয়া এক কথা নয়। সারা ফুপিয়ে কাঁদতে থাকল। তার চোখের জল মায়ের কোলে পড়তে থাকল। মা তার চিবুক তুললেন, চোখে চোখ রেখে তাকালেন। ক্ষুধার্ত থেকে যাস, ঋণে ডুবে যাস, আমার জন্যই এই সব সহ্য করে নিস। একটু থামলেন, তারপর বললেন, কিন্তু নিজেকে বিক্রি করিস না। এগুলো শুধু শব্দ ছিল না, এগুলো ছিল সেই সংস্কার যা মা নিজের অসুস্থতা, নিজের কষ্ট এবং নিজের দারিদ্র্যের চেয়েও বেশি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছিলেন। সারার চোখে এখনও জল ছিল, কিন্তু প্রথমবারের মতো ভয় কম ছিল। পরদিন সন্ধেবেলা সারা শপিং সেন্টারে পৌঁছাল।
বুক ধড়ফড় করছিল, কিন্তু তার পদক্ষেপ থামল না। প্রত্যেক পদক্ষেপের সাথে ভয়ও ছিল, আবার সাহসও ছিল। আরাভ তাকে আগে থেকেই দেখছিল। সে শপিং সেন্টারের ভিতরেই থাকা ক্যাফেতে বসেছিল। মূল্যবান কাপ, আরামদায়ক চেয়ার, চেহারায় সেই একই আত্মপ্রত্যয় যা সবসময় তাকে ভিড়ে রাখত। সারা তার সামনে গিয়ে দাঁড়াল। আরাভ কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করল, সিদ্ধান্ত নিয়েছ তো? আমাকে আপনার সাথে কথা বলতে হবে, সারা বলল। আরাভ হাসল। বসো, সিদ্ধান্ত বুঝে গেছি। সারা দাঁড়িয়েই থাকল। না, সে পরিষ্কারভাবে বলল, আমার আপনার প্রস্তাব গ্রহণযোগ্য নেই। আরাভের হাসি কিছুটা ফিকে হয়ে এল। তাহলে কেন এসেছ? সে জিজ্ঞাসা করল। সারা চারদিকে তাকাল। ক্যাফেতে লোক ছিল, কেউ পরিচিত, কেউ অপরিচিত। শপিং সেন্টার সেটাই ছিল, কিন্তু আজ তার চাকচিক্য আর ভীতিজনক মনে হচ্ছিল না। কারণ আজ আমি চুপ থাকব না, সারা বলল। আরও ভাষার প্রয়াস করল। ড্রামা করো না, তোমাদের মতো মেয়েরা শুধু। সারার কণ্ঠস্বর প্রথমবার উঁচুতে উঠল। মানুষের দৃষ্টি ঘুরতে শুরু করল। আপনি আমাকে চাকরি নয়, সওদা ভেবেছিলেন, সে বলল। আপনি আমার বাধ্যবাধকতাকে দাম দিতে চেয়েছিলেন। আরব দাঁড়িয়ে গেল। নিজের সীমার মধ্যে থাকো। সারা ব্যাগ থেকে সেই নোটের বান্ডিল বের করল, যা আরব প্রথম দিন কাউন্টারে রেখেছিল। সে সেই নোটের বান্ডিল টেবিলের উপর রেখে দিল। এই নিন, আপনার অভ্যাস বোধহয় মানুষ কেনার। সারার গলা কাঁপছিল, কিন্তু শব্দগুলো একদম পরিষ্কার ছিল। এক মুহূর্তের জন্য পুরো ক্যাফে নিস্তব্ধতায় ডুবে গেল। আরবের চেহারার রং পরিবর্তিত হয়ে গেল। প্রথমবারের মতো তার মনে হল যে মানুষ তাকে দেখছে, তার ক্ষমতাকে নয়, তার চিন্তাধারাকে দেখছে। তুমি জানো না আমি কে, সে রাগে বলল। সারা মাথা নাড়ল। আজ আমি জেনে গেছি। মানুষ ফিসফিস করতে শুরু করল। কেউ ক্যামেরা বের করল, কেউ দৃষ্টি সরিয়ে নিল। সারা ঘুরল এবং বাইরের দিকে হাঁটতে শুরু করল। পদক্ষেপ ভারী ছিল, কিন্তু মন হালকা ছিল। শপিং সেন্টারের বাইরে ঠান্ডা বাতাস তার মুখে আছড়ে পড়ল। সে সিঁড়িতে বসে পড়ল। হাত কাঁপছিল। চোখের জল আর আটকে রাখা গেল না। সে জানত না সামনে কি হবে, চাকরি থাকবে কি না, সমস্যা কমবে নাকি বাড়বে। কিন্তু সে এটুকু অবশ্যই জানত, আজ সে নিজেকে হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছে। শপিং সেন্টারের কাছের দেওয়ালে সে নিজের প্রতিচ্ছবি দেখল, ক্লান্ত, ক্রন্দনরত, কিন্তু ঝুঁকে পড়া নয়। আর ওই অনুভূতির সাথেই সারা চোখ বন্ধ করল। সারা যখন সেই সন্ধ্যায় শপিং সেন্টার থেকে বের হয়েছিল, তার মনে হয়েছিল যেন সে কোনো বিশাল বোঝা নামিয়ে ফেলেছে। কিন্তু সে আন্দাজ করতে পারেনি যে বোঝা নামানোর পর যে শূন্যতা আসে তা তার থেকেও বেশি ভয়ঙ্কর হয়। শপিং সেন্টারের চাকচিক্য পিছনে রয়ে গিয়েছিল, কিন্তু তার শব্দ, তার কণ্ঠস্বর এবং আরবের দৃষ্টি সব তার সাথে ঘর পর্যন্ত চলে এসেছিল। পরদিন সকালে সারার ঘুম ভাঙল ফোনের রিংটোনে। শপিং সেন্টারের নম্বর ছিল। সে এক মুহূর্তের জন্য ফোনের দিকে তাকাল। তারপর গভীর শ্বাস নিয়ে কল গ্রহণ করল। ম্যানেজারের কণ্ঠে আগেকার মতো না ছিল মিষ্টতা, না ছিল কঠোরতা, শুধু আনুষ্ঠানিকতা ছিল। উপর থেকে চাপ আছে, তোমার জন্য কয়েকদিন বিরতি নেওয়া ভালো হবে। সারা বুঝে গেল, বিরতি মানে চাকরির সমাপ্তি। ঠিক আছে স্যার, সে শুধু এতটুকু বলল। ফোন কেটে গেল। ঘরে সন্নাটা ছড়িয়ে পড়ল। মা তার দিকে তাকালেন। কি হয়েছে রে বেটি? সারা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, চাকরিটা চলে গেল মা। মা তার দিকে তাকালেন। চোখে কষ্ট ফুটে উঠল, কিন্তু চেহারায় আক্ষেপ ছিল না। যদি ওই চাকরি তোকে নুইয়ে রাখত, তবে ওটা চলে যাওয়াই ভালো হয়েছে। সারা হাসার প্রয়াস করল, কিন্তু চোখ ভরে এলো। সে জানত যে মা ঠিকই বলছেন, কিন্তু ঠিক হওয়ার মূল্য অনেক বেশি দিতে হয়। পরের কয়েক সপ্তাহ সারার জন্য ভীষণ কঠিন ছিল। টাকা শেষ হয়ে আসছিল। ওষুধের ব্যবস্থা কখনো ধার করে, কখনো কোনো পরিচিত মানুষের সাহায্যে হতো। রাতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকত, ছাদের দিকে তাকিয়ে থাকত এবং নিজেকে প্রশ্ন করত, আমি কি ঠিক করেছি? আত্মসম্মান কি এতটাই জরুরি ছিল যে সবকিছু বাজি রেখে দিলাম? কিন্তু প্রতিবার যখন এই প্রশ্ন উঠত, আরবের সেই বাক্য তার কানে বেজে উঠত, দরিদ্র মানুষ না বলতে জানে না। আর ঠিক সেই মুহূর্তেই সে উত্তর পেয়ে যেত। যদি সে সেদিন নুইয়ে পড়ত, তবে এই শব্দগুলো সারা জীবন তার পিছু নিত। ওদিকে আরবের জগতেও সবকিছু আগের মতো রইল না। শপিং সেন্টারের ক্যাফেতে হওয়া সেই দৃশ্য ছোট ছিল না।
মানুষ কথা বলল, ফিসফিস করল। কিছু মানুষ যে ভিডিও বানিয়েছিল সেগুলো ভাইরাল হয়ে গেল। নাম আসেনি, কিন্তু কথা ছড়িয়ে পড়ল যে এক ধনী যুবক এক কর্মজীবী তরুণীকে টাকার বিনিময়ে কেনার প্রয়াস করেছে। আরবের রাগ হতো, তার মনে হতো মানুষ প্রয়োজনের চেয়ে বেশি কথা বলছে। কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন সে একা থাকত, তখন প্রথমবার তার নিজের করা প্রশ্নগুলোতেই ভয় লাগতে শুরু করল। সে জীবনে সব কিছু টাকা দিয়ে পেয়েছে, বন্ধু, সম্পর্ক, সম্মান, ক্ষমতা। কিন্তু সেদিন সারা টাকা তার মুখের ওপর ছুঁড়ে মেরেছে, আর এই বিষয়টি তাকে অভ্যন্তর থেকে নাড়িয়ে দিয়েছে। প্রথমবারের মতো তার মনে হল যে সে কাউকে সত্যিই আঘাত দিয়েছে। প্রথমবারের মতো তার মনে হল যে হয়তো সে ভুল ছিল। অনেক দিন কেটে গেল, সারার জীবন তার ধীর গতিতে চলছিল। সে একটা ছোট সেলাইয়ের দোকানে কাজ শিখতে শুরু করেছে, যাতে ঘরের জন্য কিছু করতে পারে। হাতে কড়া পড়ে গিয়েছে, কিন্তু মনে সন্তোষ ছিল। এক সন্ধ্যায় যখন সে মাকে নিয়ে হাসপাতাল থেকে ফিরছিল, তখন পথে কেউ তার নাম ধরে ডাকল, সারা। সে থমকে দাঁড়াল। সামনে আরব দাঁড়িয়েছিল। আজ তার সাথে কোনো দেহরক্ষক ছিল না, না ছিল মূল্যবান গাড়ি। সাদামাটা পোশাক, ক্লান্ত চেহারা। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। বাতাসে অদ্ভুত এক উত্তেজনা ছিল। আপনার সাথে কথা আছে, আরব বলল। সারা এক কদমও পিছ হল না। বলুন। আরব পকেটে হাত ঢুকাল, তারপর বের করে নিল। হয়তো অভ্যাস ছিল, কিন্তু আজ কোনো খাম ছিল না। আমি ক্ষমা চাইতে এসেছি, সে বলল। এই শব্দগুলো শুনে সারার অবাক লাগল না, শুধু এক গভীর ক্লান্তি অনুভব করল। আমি সেদিন আপনাকে একজন মানুষ হিসেবে গণ্য করিনি, আরব ধীরে ধীরে বলল। আমি আপনার বাধ্যবাধকতাকে আমার শক্তি মনে করে নিয়েছিলাম। সারা চুপ থাকল। আমি ভেবেছিলাম টাকাই সবকিছুর উত্তর। আরবের গলা ভারী হয়ে এলো। কিন্তু আপনি আমাকে আমার চিন্তা দেখিয়ে দিয়েছেন। সারা তার চোখের দিকে তাকাল। সেখানে অহংকার ছিল না, শুধু শূন্যতা ছিল। ক্ষমা চেয়ে নেওয়া সহজ, সারা বলল, কিন্তু যে আঘাত লাগে তা শব্দ দিয়ে ভরে ওঠে না। আরব মাথা নিচু করে নিল। আমি জানি, আর আমি কিছুই চাই না, না দয়া, না বন্ধুত্ব। শুধু চেয়েছিলাম আপনি জেনে নিন যে আমি ভুল ছিলাম। সারা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সে শুধু এতটুকু বলল, ভুল মেনে নেওয়াও তো মনুষ্যত্ব। আরব এক হালকা নিঃশ্বাস নিল, যেন কোনো ভারী পাথর বুক থেকে নেমে গেল। সে ঘুরল এবং চলে গেল। পিছু ফিরে না তাকিয়ে সারা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল। চোখের জল বইতে থাকল, কিন্তু এবার তা ব্যথার ছিল না। এই জল ছিল কোনো এক বোঝা নেমে যাওয়ার। সময় বয়ে গেল। সারা একটা ছোট চাকরি পেয়ে গেল, একটা লোকাল স্টোরে। বেতন কম ছিল, কিন্তু প্রতিদিন যখন সে আয়নায় নিজেকে দেখত, চোখ দুটো নুইয়ে থাকত না। মায়ের শরীর ধীরে ধীরে ঠিক হতে লাগল। জীবন সহজ হয়নি, কিন্তু স্বচ্ছ হয়ে গেল। মাঝে মাঝে সারা শপিং সেন্টারের সামনে দিয়ে যেত। কাজগুলো এখনও চকচক করত, মূল্যবান গাড়িগুলো এখনও আসত। কিন্তু এখন সেখানে সে নিজের অসহায়ত্ব দেখত না, সেখানে সে নিজের দৃঢ়তা দেখত। সে শিখে নিয়েছে যে দারিদ্র মানুষকে বাধ্য করতে পারে, কিন্তু মানুষ যদি নিজেকে রক্ষা করতে জানে, তবে কোনো শক্তি তাকে কিনতে পারে না। আর কোথাও না কোথাও আরব প্রথমবারের মতো এটা বুঝেছে, টাকা অনেক কিছু দিতে পারে, কিন্তু মনুষ্যত্ব নয়। টাকা জরুরি, কিন্তু যখন টাকা মানুষের চোখে অন্যের সম্মানের চেয়ে বড় হয়ে যায়, তখন সেই সম্পদ সম্পদ নয়, বোঝা হয়ে দাঁড়ায়। আর আত্মসম্মান এমন এক জিনিস যা একবার বিক্রি হয়ে গেলে সারা জীবনেও ফিরে পাওয়া যায় না। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি যদি সারার জায়গায় হতেন, অসুস্থতা, দারিদ্র্য আর বাধ্যবাধকতার সামনে দাঁড়িয়ে কি টাকার কাছে নুয়ে পড়তেন, নাকি নিজের সম্মান বাঁচানোর পথ বেছে নিতেন? কমেন্টে অবশ্যই জানাবেন।